হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অ্যাপোথেকারি ডায়েরিজের সিজন 2 এর 3 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো এপিসোডের শুরুতেই আমরা দেখি জিনশিকে অ্যান্ড ভাই ওর মন মেজাজ একদমই ভালো নেই। কারণটা হলো লেডি জিনের মৃত্যু। লেডি জিন ছিল সম্রাটের একজন হাইলি ফেভার্ড কনসর্ট, আর তার এই হঠাৎ চলে যাওয়াটা জিনশিকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। তাই সে ঠিক করে, না, ব্যাপারটা নিজে গিয়েই দেখতে হবে ঠিক কিভাবে মারা গেল জিন। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি জেড প্যাভিলিয়নের ভেতরে পরিবেশটা কেমন যেন থমথমে। আর ঠিক তখনই হংনিয়াং এসে লেডি গিয়োকুয়োকে একটা খুবই দুঃখের খবর দিচ্ছে। সে জানাচ্ছে যে লেডি জিন আর নেই, অর্থাৎ তার মৃত্যু হয়েছে। কিন্তু কিভাবে, বিষক্রিয়া নাকি অন্য কোনো কারণে, সেই রিপোর্ট এখনো আসেনি। অ্যান্ড সাডেনলি এই থমথমে পরিস্থিতির মধ্যেই একজন পরিচারিকা এসে জানায় যে মাস্টার জিনশি দেখা করতে চান। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাও মাওকে মেডিকেল অফিসে। এখানকার ডাক্তার মাও মাওকে জানায় যে টাও নামের একটা মেয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে। মজার ব্যাপার হলো এই মেয়েটাও কিন্তু তাদের মধ্যেই একজন ছিল যারা গার্ডেন পার্টিতে হেয়ার পিন পেয়েছিল। মাও মাও কথাটা শুনেই ভাবতে থাকে, আরে মেয়েটার তো কিছুদিন পরেই বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? তাহলে ও নিজে থেকে তো উধাও হয়ে যাবে না। মানে বুঝতেই পারছো, এখানে অন্য কোনো কাহিনী চলছে। এরপর মাও মাওয়ের সাথে গিয়োকুয়োর দেখা হয় আর সে জানতে পারে যে জিনশি তার সাথে জরুরি কথা বলতে চায়। জিনশি মাও মাওকে নিয়ে আলাদা করে কথা বলতে চাইলে গিয়োকুয়ো একটু অবাক হয়। সে বলে, আপনারা এখানেই কথা বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু জিনশি যখন বলে এটা খুব খারাপ দেখাবে যে সম্রাটের প্রিয় মিস্ট্রেসের সাথে এভাবে সময় কাটানো, আর তাছাড়া আপনার মেয়ের গলা শোনা যাচ্ছে, আপনি গিয়ে দেখুন, তখন গিয়োকুয়োই দেখারটা বুঝে সেখান থেকে চলে যায়। আসলে জিনশি মাও মাওয়ের সাথে এমন কিছু নিয়ে কথা বলতে চেয়েছিল যা সে গিয়োকুয়োর সামনে বলতে পারবে না। এরপর সিন শিফট হয় একটু নিরিবিলি জায়গায় এসে জিনশি মাও মাওকে বলে, ইনার প্যালেসে এখন অনেকেই নভেল পড়ছে, পড়াশোনা শিখছে, তাই আমি ভাবছিলাম যে মিড লেভেল পরিচারিকাদের জন্য একটা স্কুল খুলে দেব। কথাটা শোনার সাথে সাথে মাও মাওয়ের মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। অ্যান্ড ভাই সেই হাসি দেখে জিনশি আর গাওশুন দুজনেই লিটারালি অবাক। এই মেয়ে হাসতেও জানে। মাও মাও বলে যে আইডিয়াটা খুবই ভালো, কিন্তু স্কুলের জায়গাটা সাউথ গেটের কাছে হলে উঁচু পদের উপপত্নীরা অসন্তুষ্ট হতে পারে, তাই তার মতে নর্থ সাইডে স্কুলটা করা উচিত এবং মাঝে মাঝে ছাত্রীদের স্ন্যাক্স দিলে তারা আরো উৎসাহ পাবে। মাও মাওয়ের কথা শেষ হওয়ার পর জিনশি এবার আসল প্রশ্নটা করে। সে মাও মাওকে বলে, তোমার তো মাশরুম নিয়ে অনেক জ্ঞান আছে, তাই না? মাও মাও উত্তর দেয়, হ্যাঁ, আমি যেহেতু ওষুধ বানাই তাই মাশরুম নিয়ে আমাকে কাজ করতেই হয়, আমি জানি কোনটা খাওয়া যায় আর কোনটা যায় না। জিনশি বলে, তাহলে আমাকে বলো এই প্যালেসের আশেপাশে সবচেয়ে বিষাক্ত মাশরুম কোনগুলো? আমার মনে হচ্ছে কেউ একজন লুকিয়ে লুকিয়ে বিষাক্ত মাশরুম খাচ্ছে। অ্যান্ড ভাই এই কথাটা শোনার সাথে সাথেই মাও মাওয়ের মুখটা লিটারালি দেখার মতো হয়ে যায়, কারণ কিছুদিন আগেই তো সে আর ডাক্তার মিলে একটা অদ্ভুত মাশরুম রান্না করে খেয়েছিল। সে নিজেকে সামলে নিয়ে বলে, না না, ওটাও অতটাও বিষাক্ত ছিল না, আসলে আমরা ভুল করে বানিয়ে ফেলেছিলাম আর খেয়েও ফেলেছিলাম। তারপর সে জিনশিকে বলে, আপনি যদি জানতে চান এখানে কি কি বিষাক্ত মাশরুম পাওয়া যায়, আমি অবশ্যই খুঁজে দেখব। অ্যান্ড গেস হোয়াট, মাও মনে মনে ভাবে, তার মানে মাস্টার জিনশি এই কারণেই লেডি গিয়োকুয়োর সামনে কথাটা বলতে চায়নি। কিন্তু জিনশি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? সে জিনশিকে আশ্বাস দিয়ে বলে, আমি আপনার জন্য এটা খুঁজে বের করব। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি জিনশির কথা মতো মাও মাও নিজের তদন্ত শুরু করে দেয় আর মাশরুম খোঁজার জন্য নর্থ সাইডের জঙ্গলে চলে যায়। মজার ব্যাপার হলো মাশরুম খোঁজা তো তার সবচেয়ে পছন্দের কাজ, তাই সে মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবে, ওয়াও, এই সিজনটা তো মাশরুম খোঁজার জন্য একদম পারফেক্ট। অ্যান্ড সাডেনলি তার এই খুশির মুহূর্তেই একটা অদ্ভুত গন্ধ নাকে আসে। গন্ধটা অনেকটা সেই রকম যার কথা শিশুই বলছিল। সন্ধ্যায় যখন সে বস্তা ভর্তি মাশরুম নিয়ে ফেরে তখন তার শরীর থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছিল। গুইওয়ান ওকে দেখে লিটারালি নাক ছিটকায় আর বলে, তোমার গা থেকে কি পচা গন্ধ বেরোচ্ছে রে বাবা, তাড়াতাড়ি যাও স্নান করে নাও, লেডি গিয়োকুয়ো তোমার জন্য অপেক্ষা করছেন। কিন্তু মাও মাও এসব কথায় পাত্তা না দিয়ে বলে, পাগলি, আজকের দিনটা যে কি দারুণ গেছে। আসলে ওর এই দারুণ দিনের কারণ ছিল ওই জোগাড় করা মাশরুমগুলো, আর ডাক্তার যাতে ওর শখের মাশরুমে হাত না দেয় সেজন্য সে ডাক্তারকে ভয় দেখিয়ে বলে যে ওগুলো বিষাক্ত। এরপর মাও মাওয়ের সাথে গিয়োকুয়োর দেখা হয় যে একটা ব্ল্যাক বেল্ট বানাচ্ছিল। এই ব্ল্যাক বেল্ট সাধারণত কোনো সম্ভ্রান্ত ব্যক্তির মৃত্যুর পর শোক জ্ঞাপনের জন্য পরা হয়। হংনিয়াং মাও মাওকে নিজের সাথে আসতে বলে এবং যেতে যেতে জানায় যে লেডি জিন আসলে সম্রাটের একজন উপপত্নী ছিলেন এবং একজন উচ্চপদস্থ কর্মকর্তার মেয়েও ছিলেন, কিন্তু গত বছর থেকে সে অসুস্থ হয়ে পড়ে, তাই ঘর থেকে একদমই বেরোতো না। আগে সম্রাট ওকে খুব পছন্দ করতেন, কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে সম্রাট আর ওর সাথে দেখাই করেননি। হংনিয়াং বলতে থাকে তার মৃত্যুটা সম্ভবত
ফুড পয়জনিং এর কারণেই হয়েছে। এমনকি অন্য উপপত্নীরা তাকে একদমই পছন্দ করত না, বিশেষ করে যখন গিওকিওর প্রেগনেন্ট ছিল। অ্যান্ড অফকোর্স তখন গিওকিওর মেয়ের ওপর বিষ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল, আর সেই ঘটনায় লেডি জিনের উপরই সন্দেহ করা হয়েছিল। মাস্টার জিনশি তাকে জেরা করলেও কোনো প্রমাণ না থাকায় ব্যাপারটা সেখানেই আটকে যায়। হংনিয়াং এর কথাগুলো শুনতে শুনতে মাওমাওয়ের মাথায় দুটো জিনিস একসাথে চলতে থাকে, ফুড পয়জনিং এর কথা আর জিনশির বিষাক্ত মাশরুম নিয়ে প্রশ্ন। ব্যাস মুহূর্তেই ওর কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। জিনশি তাকে কেন ডেকেছিল, আসলে সে তার মুখ দেখে বোঝার চেষ্টা করছিল যে মাওমাও ওই ঘটনায় জড়িত কিনা। এটা কোনো অনুসন্ধানের অনুরোধ ছিল না, এটা ছিল একটা পরীক্ষা। কিছুক্ষণ পর তারা শোকসভায় পৌঁছায়। সেখানে অনেক মহিলারা উপস্থিত, আর সামনেই জিনের মৃতদেহ রাখা আছে। মাওমাও বাকিদের মতো ফুল দেওয়ার জন্য এগিয়ে যেতেই তার নজর লেডি জিনের এক পরিচারিকার হাতের দিকে যায়। তার হাতের ওপর ওসব কিসের দাগ? সে ভাবছে এখানে এতজন কনসার্ট তাকে হিংসে করত, তাদের মধ্যে কি কেউ তাকে খুন করেছে? তবে লেডি গিওকিও এমন কাজ করবে না, এটা আমি নিশ্চিত। সে যখন ফুল দিতে যায় তখন সে জিনের মৃতদেহটা দেখে, যার মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল। মাওমাও ভাবে যদি একবার ওর শরীরটা পরীক্ষা করার সুযোগ পেতাম তাহলে আমি মৃত্যুর কারণটা ঠিক খুঁজে বের করতে পারতাম। ঠিক তখনই শো ড্যামের একজন নিচু পদের উপপত্নী দৌড়ে এসে লেডি জিনের মৃতদেহের মুখের কাপড় সরিয়ে চিৎকার করে বলতে থাকে, আমার এই অবস্থার জন্য ওই দায়ী, তোর এটাই প্রাপ্য ছিল। এই দৃশ্যটা দেখেই মাওমার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে জিনশি কেন বিষাক্ত মাশরুমের কথা জানতে চেয়েছিল। তার মনে হয় এখানকার লেডি ইন ওয়েটিংদের জীবনে এবার খুব খারাপ সময় আসতে চলেছে। সে আবার জঙ্গলে ফিরে আসে আর ভাবতে থাকে শৌ নামের মেয়েটি লো র্যাঙ্কের হলেও সম্রাট তাকে খুব পছন্দ করতেন, কারণ সে খুব সুন্দরী ছিল। কিন্তু 2 বছর আগে তার সাথে একটা দুর্ঘটনা ঘটে, যার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে এবং সম্রাট তার কাছে যাওয়া বন্ধ করে দেন। শৌ এর ধারণা ছিল তার এই রোগের পেছনে লেডি জিনের হাত ছিল। এইসব ভাবতে ভাবতে মাওমাও আবার মাশরুম খুঁজতে যায় এবং সেখানে সে এক অদ্ভুত ধরনের মাশরুম খুঁজে পায়। সে ওটা নিয়ে সোজা জিনশির কাছে যায় আর বলে এই মাশরুমটা মারাত্মক বিষাক্ত, এটা শুধু স্পর্শ করলেই চামড়ায় বিষক্রিয়া হয়। প্রমাণ হিসেবে সে নিজের হাতে লাগানো ব্যান্ডেজ দেখায়। ব্যান্ডেজের নিচে আরো দাগ দেখে প্রশ্ন করলে মাওমাও একদম কুল ভাবে বলে, ওগুলো আমার আগের এক্সপেরিমেন্টের দাগ, এটা আমার এক ধরনের হবি বলতে পারেন। এরপর মাওমাও সরাসরি পয়েন্টে আসে, লেডি জিনের মুখ ফুলে গিয়েছিল আর চুল পড়ে যাচ্ছিল, তাই না? আমার মনে হয় আপনি এই ব্যাপারটারই তদন্ত করছিলেন। জিনশি মাওমাওয়ের বুদ্ধিমত্তার প্রশংসা করে। সে বলে, তুমি ঠিকই ধরেছ, 2 বছর আগে লেডি শৌয়েরও ওই একই রোগ হয়েছিল, আর আমার সন্দেহ ছিল লেডি জিনের ওপর, কিন্তু কোনো প্রমাণ ছিল না। অদ্ভুতভাবে 1 বছর পর লেডি জিনের শরীরেও একই লক্ষণ দেখা দিতে শুরু করে। সম্ভবত সে যে বিষটা ব্যবহার করেছিল সেটাই কোনোভাবে তার শরীরে লেগে যায়। এরপর জিনশি কিছু কাগজ দেখিয়ে বলে এগুলো সেই পরিচারিকাদের বয়ান যারা তার সেবা করেছিল। মাওমাও বলে, আমার মনে হয় লেডি জিনকে বিষটা খাওয়ানো হয়নি, বরং তার শরীরের উপর প্রয়োগ করা হয়েছে, কারণ তার হাতগুলো একদম পরিষ্কার ছিল। সে নিজে এই কাজ করলে হাতে নিশ্চয়ই কোনো চিহ্ন থাকতো। আর তাছাড়া এই মাশরুম খেলে পেট ব্যথা, বমি আর শরীর ফুলে যায়, কিন্তু আমি প্রথমবার শুনলাম যে এটা মুখে স্প্রেও করা যায়। অ্যান্ড ফাইনালি মাওমাও জিনশির কাছে তদন্তের জন্য কিছু লোক চায়। জিনশির গাউশুনকে মাওমাওয়ের সাথে পাঠায়। মাওমাও সবাইকে নিয়ে ওই দুর্গন্ধযুক্ত জায়গায় যায় এবং একটা নির্দিষ্ট জায়গায় খুঁড়তে বলে। কিছুক্ষণ খোঁড়ার পরেই ভেতর থেকে একটা পচা গন্ধ বেরিয়ে আসে আর একটা গলিত মৃতদেহ পাওয়া যায়। এখন কি হতে চলেছে জানো? মাওমাও জিনশির কাছে ফিরে এসে পুরো ব্যাপারটা খুলে বলে। সে জানায় ওই মৃতদেহটা আসলে লেডি জিনেরই, তাকে 1 বছর আগেই খুন করে এখানে পুঁতে দেওয়া হয়েছিল। আর শোকসভায় যার মৃতদেহ আমরা দেখেছি সে জিন নয়। জিনশি অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে সে কে? এরপর মাওমাও পুরো ঘটনাটা ব্যাখ্যা করে। সে বলে, আমার ধারণা আসল লেডি জিন 1 বছর আগেই মারা গিয়েছিল। তার পরিচারিকারা ভয় পেয়ে সত্যিটা লুকিয়ে ফেলে আর তার জায়গায় টাউ নামের এক মেয়েকে নিয়ে আসে, যার মুখ দেখতে হুবহু লেডি জিনের মতো ছিল। লেডি জিনের সাথে টাউয়ের কোনো ঝগড়া হয়েছিল। জিন হয়তো টাউকে হিংসে করত, কারণ টাউ বিয়ে করে প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছিল। ঝগড়ার সময় কোনোভাবে দুর্ঘটনাবশত জিন মারা যায়। তখন জিনের মেঘরা নিজেদের বাঁচাতে টাউকে বাধ্য করে জিনের পরিচয় নিয়ে বেঁচে থাকতে, যাতে কেউ কিছু সন্দেহ না করে। মাসে একবার দেখা করতে গেলে এই পার্থক্যটা ধরা প্রায় অসম্ভব। অ্যান্ড অফকোর্স ফিউনারেলে যার দেহ ছিল সে আসলে ওই নিখোঁজ হওয়া টাউ। সম্ভবত টাউয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় পরিচারিকারা ঝামেলায় পড়ে এবং এই নাটকটা সাজাতে
বাধ্য হয়। জিনশি জিজ্ঞেস করে, কিন্তু তুমি এই জায়গার খোঁজ পেলে কি করে? মাওমা উত্তর দেয়, আমি যে বিশেষ মাশরুমটা খুঁজে পেয়েছিলাম সেটা সাধারণত মৃত প্রাণীর দেহের ওপর জন্মায়। ওই জায়গার তীব্র গন্ধটা সেই কারণেই ছিল। আমি কি জানতাম যে আমি একটা মানুষের কঙ্কালের ওপর গজানো মাশরুম দেখছি? এই কথা শোনার পরেই জিনশি মাওমাওয়ের হাত থেকে সেই দুর্লভ মাশরুমটা কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড ভাই, নিজের গবেষণার এমন মূল্যবান নমুনা চোখের সামনে এভাবে চলে যেতে দেখে মেয়েটা লিটারালি কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ঠিক তখনই সে দেখে মাটিতে ওই একই রকম আরও একটা মাশরুম পড়ে আছে। সে সেটার দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে যায়। সে ভাবতে থাকে, মানুষের দেহের ওপর জন্মানো মাশরুম, সেটার গঠন কেমন হবে, কিভাবে বাড়বে, ওর বৈশিষ্ট্যগুলো কি হবে। আমার তো শুধু এটাই জানতে ইচ্ছে করছিল। আর এই অদ্ভুত আক্ষেপের সাথেই আমাদের আজকের পর্ব এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।